একটা কথা, যে কথাটা আমি ভূমিকা একটু লম্বা করে বললাম, আপনি শুনলেন, যে যদি 6 মাস আগে নির্বাচন হতো, ধরেন অক্টোবরে যদি নির্বাচন হতো, সেপ্টেম্বরে যদি নির্বাচন হতো, তাহলে যে অবস্থায় আপনারা থাকতেন, ফেব্রুয়ারি হওয়া থেকে আপনাদের সুবিধা বাড়বে না কমবে? আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি খুব একটা বেশি পরিবর্তন দেখছি না, কারণ বিএনপি বড় রাজনৈতিক দল। 6 মাস পূর্বে যদি নির্বাচনটা হতো, অথবা ফ্যাসিবাদী সরকারের পতনের 6 মাসের মধ্যে যদি নির্বাচনটা হতো, হ্যাঁ, বিএনপির পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি ছিল, এবং মানুষ স্বাভাবিকভাবে মনে করে নিত যে আওয়ামী লীগের পতন হয়েছে, অতএব বিএনপি রাষ্ট্র ক্ষমতার জন্য উপযুক্ত, এবং তাকে গণরায় প্রদান করে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার অবাধ সুযোগ জনগণ করে দিত। এটা ঠিক আছে, কিন্তু আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপিকে যেটা করতে হয়েছে সেটি হচ্ছে যে মানুষের কিছু প্রত্যাশা, অন্যান্য রাজনৈতিক দলের কিছু চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, জনপ্রিয়তা ধরে রাখার জন্য বিএনপির সেটাকে ফেস করতে হচ্ছে, মোকাবেলা করতে হচ্ছে। তো এর দুটি দিক আছে। একটা হচ্ছে যে আপনি কিছুটা শানিত হতে পারছেন, আপনি পরিবর্তিত পরিস্থিতিতে, বিদ্যমান পরিস্থিতিতে বিএনপি নিজেকে যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য জনগণের কাছে আরো বেশি নতুন ভাবে উপস্থাপন করতে হচ্ছে, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হচ্ছে। দলের মধ্যে বেশ কিছু জরাজীর্ণতা ইতিমধ্যে চিহ্নিত হয়েছে, সেইগুলিকে নতুন করে পুনর্গঠন করতে হচ্ছে। তো এটা একদিক দিয়ে হচ্ছে যেটা যে বিএনপি একটু চ্যালেঞ্জে পড়েছে, কিন্তু বিএনপি আত্মশুদ্ধি অথবা নিজের সেলফ কারেকশন হওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু রাষ্ট্র এবং জনগণের জন্য কাজে লাগবে, প্রথমত। দ্বিতীয়ত একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিএনপি যে রাষ্ট্র ক্ষমতায় থাকা অনিবার্য এবং অপরিহার্য জনগণের ভোটের মাধ্যমে, সেটা আবার জোরালো হচ্ছে। কারণ বাংলাদেশের জনগণ মনে করত রাজনীতিবিদরা ব্যর্থ, সব দল দেখেছি, আমাদের দেশের নাগরিক সমাজ, সিনিয়র সিটিজেন যারা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছে, তাদের মেধা প্রজ্ঞা অত্যন্ত রাষ্ট্রবান্ধব, তারা দেশের উন্নয়নের জন্য অনেক বেশি কাজ করতে পারে, তাদেরকে সুযোগ দিলে মনে হয় দলমত নির্বিশেষে রাষ্ট্র স্বতন্ত্রভাবে ফাংশন করে এবং জনগণের অধিকারগুলি প্রাধান্য পায়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে ছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছরের বেশি যেভাবে দেশ পরিচালনা করেছে, তাতে মানুষ খুব একটা আশা রাখতে পারেনি, আশাহত হয়েছে। যার ফলে রাজনীতিবিদদের দেশ পরিচালনার জন্য প্রয়োজন, এবং রাজনৈতিক ব্যক্তিরাই উপযুক্ত, রাজনৈতিক দল ছাড়া দেশ পরিচালনা ভালো হয় না, এবং বিএনপির কোনো বিকল্প নাই, এই ধারণাগুলি আরো প্রতিষ্ঠিত হয়েছে। যার ফলে বিএনপি কিছু চ্যালেঞ্জ নিতে হয়েছে, কিন্তু বিএনপির অপরিহার্যতা বেড়েছে মানুষের কাছে এবং দেশের কাছে। সেই জায়গা থেকে যদি আপনি বলেন, তাহলে আমি এটা ইতিবাচকও দেখি। জি, এখন এর মধ্যে আমরা দেখছি যে জামায়াত ইসলাম, আমরা শুরুতে মনে করেছিলাম যে প্রধান বিএনপি প্রতিদ্বন্দ্বী হতে পারে জামায়াতে ইসলাম অথবা এনসিপি, ধীরে ধীরে এনসিপি যেন হারিয়ে যাচ্ছে, এখন জামাত বরং সামনের দিকে এগিয়ে আসছে। এবং সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা, ডাকসু এবং জাকসু নির্বাচনে এনসিপির কাছে যেভাবে বিএনপি ছাত্র সংগঠন মানে ছাত্র দল ধরাশায়ী হলো, এতে কিন্তু মানুষের মনে একটা ধারণা তৈরি হয়েছে যে মানে যে পলিটিক্যাল পার্টিরা, যে সংগঠনের একদিন কোনো দৃশ্যমান কোনো অস্তিত্ব ছিল না, তারা কিভাবে এত শক্তিশালী হয়ে গেল। তাহলে ছাত্র সংগঠনগুলি, ছাত্র মানে আপনার বিশ্ববিদ্যালয়গুলির মতো সারা দেশেও কি তারা একইভাবে অগ্রসর হয়েছে? এই ধরনের একটা চিন্তা কিন্তু মানুষের মধ্যে আছে, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের কথাবার্তাতেও কিন্তু সেরকম কিছু একটা প্রকাশিত হচ্ছে। এবং অনেক জায়গায় আমরা বলতেও শুনছি, কেউ কেউ বলেছেন যে ডক্টর শফিকুর রহমানই হচ্ছে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেটা জামাতের অনেক নেতা প্রকাশ্যে এখন উচ্চারণ করার মতো সাহস পাচ্ছে, অথবা মানে পাচ্ছে, মনোবল পাচ্ছে। এই যে কথাগুলো, এটা কি আপনি মনে করেন না এই সমস্ত প্রচারণা, এই সমস্ত প্রচার বিএনপিকে কিছুটা হলেও ব্যাকফুটে নিয়ে যাবে? না, ঠিক আছে আপনার ধারণা যে এই ধরনের প্রচার তো ফেস করা একটা বড় দলের জন্য, বা আগামীতে নির্বাচিত হতে পারে এরকম একটা রাজনৈতিক দলের জন্য জনমত গঠনের ক্ষেত্রে তো কিছুটা হলো আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। তবে একটা কথা মনে রাখা দরকার, যে সেটা হচ্ছে যে আপনি জাতীয় রাজনীতিতে বা রাষ্ট্র ব্যবস্থাপনায় মানুষের প্রত্যাশা, আর ধরেন একাডেমিক যে প্রতিষ্ঠানগুলি আছে
বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মানুষের প্রত্যাশা বা শিক্ষার্থীদের প্রত্যাশা সম্পূর্ণ ভিন্ন। ওখানে ধরেন একাডেমিক নেতৃত্ব আপনি নির্বাচিত করছেন, আপনি একাডেমিক পরিসরের মধ্যে থেকে আপনার স্বার্থ অথবা ধরেন আপনার অধিকার নিশ্চিত করবার জন্য। আর জাতীয় রাজনীতিতে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত থাকে জাতীয় স্বার্থ বিবেচনা করে তাদের পারপাস রাষ্ট্র ব্যবস্থাপনাকে নিশ্চিত করতে পারবে সেই বিবেচনায়। যার ফলে এটা খুব একটা প্রভাব পড়বে বলে আমার কাছে জাতীয় যে নির্বাচন তাতে মনে হয় না। তবে এটা ঠিক, একটা প্রভাব তো পড়েছে যে আমাদের বিএনপির কৌশল নতুন করে নির্ধারণ করা, কিভাবে আমরা জনমত আবার প্রতিষ্ঠিত করতে পারি বা ধরে রাখতে পারি সে ব্যাপারে আরো মনোযোগী হওয়া, তারপরে জাতীয় রাজনীতির কৌশলের প্রচার প্রচারণায় বা রাজনৈতিক দলের অবস্থানটি, বিএনপির অবস্থানটাকে জনগণের কাছে আরো পরিষ্কার করবার জন্য নতুন কোনো কৌশল অবলম্বন করা, সেই জায়গাগুলি তো আমাদের জন্য ইতিবাচকভাবে যদি আমরা দেখি, আমার মনে হয় যে আগামীতে আরো ভালো করার সুযোগ হবে। আরেকটা কথা মনে রাখা দরকার যে বাংলাদেশে তো একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পর। আওয়ামী লীগ এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তো মানুষ তোর একটা চাহিদা থাকবে যে দ্বিধারার রাজনীতি প্রতিষ্ঠিত করার জন্য, অর্থাৎ যে রাজনৈতিক দলটি বেশি জনপ্রিয় সে ক্ষমতায় যেতে পারে, কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে পারে এরকম একটা শক্তি মানুষ খোঁজে। সেটি না হলে তো রাজনৈতিক ভারসাম্য ধরেন থাকে না, গণতন্ত্রের জন্য উত্তম না। যেমন অনেকে বলেছে যে নির্বাচনের বিএনপি ক্ষমতায় আসবে, কিছুদিন আগেও মানুষ বলেছে শক্তিশালী বিরোধী দল কি হবে। তো এখন তো দেখছি যে এটা শক্তিশালী বিরোধী দল না, জামাত যা মনে করছে নিজেদেরকে, তারা নিজেদেরকে ক্ষমতাশীল দলই মনে করছে। তাদের অনেক নেতা এভাবেও বলেছেন যে তারা ক্ষমতায় যাচ্ছে। তো এটা গণতন্ত্রের জন্য ভালো, এটি রাজনৈতিক দলগুলির মধ্যে ভারসাম্য অথবা চ্যালেঞ্জ দেওয়া, অথবা উভয় রাজনৈতিক বা সব রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা ধারণ করতে বাধ্য হবে বা ব্যস্ত থাকবে, সেই ধরনের একটা পরিবেশ তৈরি হচ্ছে। যেহেতু আমরা জনপ্রিয় রাজনৈতিক দল, জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করে বিএনপি, অতএব বিএনপি এগুলিকে ইতিবাচক হিসেবে দেখছে এবং আগামী দিনে এইসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জনসমর্থন নিয়ে জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাচ্ছে। যেহেতু আমরা জনগণের রায়ের উপর আস্থা রাখি এবং জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চাই, এগুলি আমাদের জন্য খুব চ্যালেঞ্জ হবে না। তবে আমাদের নতুন করে শানিত হতে হবে, নতুন করে ঐক্যবদ্ধ হতে হবে, নতুন করে জন আকাঙ্ক্ষা ধারণ করে কর্ম পরিকল্পনা গ্রহণ করতে হবে। আগামী দিনের নির্বাচনী ইস্তেহারে আমাদের যে 31 দফা আমরা ফোকাস করেছিলাম, মূল মন্ত্র হিসেবে ধারণ করেছিলাম, সেটাকে আরো বিস্তৃত করতে হবে। সেটা যদি করতে পারি আমার কাছে মনে হয় না যে খুব বেশি চ্যালেঞ্জ হবে। তবে একটা জিনিস ইতিবাচক বিএনপির জন্য, যে বিএনপির পথটা একবার স্মুথ যে না, শুধু মার্কা নিয়ে গেলেই আমরা নির্বাচিত হয়ে যাব, এই যে মানসিকতা কিছু মানুষের মধ্যে ছিল বা কিছু প্রার্থী অথবা দলের মধ্যে যারা অধিক কনফিডেন্ট রাখে তাদের মধ্যে ছিল, সেখানে পুনর্বিবেচনা করার সুযোগ হচ্ছে। আর এগুলি পুনর্বিবেচনা করলে যেটা হয়, দেশ এবং জাতি উপকৃত হয়, দল কারেকশন হয়। এটা ইতিবাচক দিক হচ্ছে যে রাজনৈতিক একটা প্রতিযোগিতা যদি থাকে তাহলে আমার মনে হয় দিন শেষে দেশ এবং জাতি লাভবান হয়, সেদিকে আমরা এগোচ্ছি। আর বিএনপি চ্যালেঞ্জ নিতে জানে, অতীতও নিয়েছে, 5বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, 17 বছর ধরে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছে। অতএব তাদের নেতা কর্মীরা শুধুমাত্র, আমি আবারও বলছি, নিজেকে একটু গুছিয়ে নিয়ে একটু ধরেন থমকে গিয়ে আবার চিন্তা ভাবনা করে অগ্রসর করলেই এই চ্যালেঞ্জ মোকাবেলা করা যাবে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ পরিচালনা, তাতে মানুষ অতটা খুশি হয়নি। কিন্তু আমরা দেখছি যে আপনাদের নেতা, আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আপনাদের দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন। তো এটা দুটোর সঙ্গে মানে আপনি মিলাবেন কিভাবে দুটোকে? না, ইউনূস সাহেব বলেন ভালো, তিনি যখন বক্তব্য দেন মনে হচ্ছেন সারা পৃথিবীটাই উনি পরিবর্তন করতে দিতে জানেন এবং পারেন। এভাবে ওনার বক্তব্যটা বেশ কিন্তু আকর্ষণীয় এবং মানুষকে টাচ করে। তো উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, মহাসচিব খুব সরলভাবে বলেছেন যে জিয়াউর রহমানেরও এরকম মানুষকে আশ্বস্ত করতেন, আশা জাগাতেন এবং তা বাস্তবায়ন করতেন। জিয়াউর রহমান আর ইউনূস সাহেবের মধ্যে পার্থক্যটা একটা জায়গায়, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখাতেন বা দেখতেন সেটা বাস্তবায়ন করতে পারতেন বা জানতেন, ইউনূস সাহেব অনেক স্বপ্ন দেখাতে জানেন, উপস্থাপন করতে জানেন, সমস্যাগুলি চিহ্নিত করতে জানেন এবং
তার একটা মহৎ উদ্দেশ্য আছে, আমি এখানে সন্দেহ রাখি না, কিন্তু বাস্তবায়ন করতে কম জানেন অথবা জানেন না, এইটুকু হলো পার্থক্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ওই বক্তব্য শুনে জিয়াউর রহমানের যেভাবে আপনার সমস্যাগুলি চিহ্নিত করে উপস্থাপন করতেন এবং যেভাবে মনোযোগী থাকতেন সমাধান করার জন্য, ওই অংশটা দেখতে পেয়ে সরলভাবেই উনি ওই মন্তব্য করেছেন। অর্থাৎ একজন রাষ্ট্রনায়ক পরিপূর্ণভাবে যদি বলেন জিয়াউর রহমান ছিল, জিয়াউর রহমান শুধু স্বপ্ন দেখান নাই, সেগুলি বাস্তবায়ন করেছেন। 3.5 বছরে স্বনির্ভর বাংলাদেশ করেছেন। 3.5 বছরের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে ঝুঁকিতে পড়েছিল সেগুলি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছেন। জনকল্যাণ জনসমৃদ্ধি ধারণ করে আপনি যদি বলেন সেই 19 দফা এবং তার আলোকে বহির্বিশ্বের সাথে আঞ্চলিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন করা, দেশকে রিপ্রেজেন্ট করতে হবে, সমস্যাগুলি চিহ্নিত করতে হবে এবং যোগ্য মেধাবী লোককে চুজ করে সেই প্রয়োজনে কাজে লাগানো, এটা করেছিলেন 3.5 বছরে। যুগান্তকারী উন্নয়ন, যুগান্তকারী পরিবর্তন তিনি করতে সক্ষম হয়েছিলেন। ইউনূস সাহেব গত 1.5 বছর অনেক কিছু ধারণ করেছেন 1.5 বছরে, কিন্তু সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। এখন হয়তো ব্যর্থ হয়েছেন, তারপরেও হচ্ছে তার যে চিন্তাগুলি সেগুলির প্রতি আমরা শ্রদ্ধা রাখতে চাই। আর বিএনপির আরেকটা সমস্যা হচ্ছে, বিএনপি যে কোনো মানুষের ভালো কিছুকে অ্যাপ্রিসিয়েট করে। এখন ইউনূস সাহেবের ভালো বক্তব্য ইন্টারন্যাশনালি বা জাতিসংঘের দলটাকে, দেশটাকে যেভাবে রিপ্রেজেন্ট করতে চেয়েছিলেন, সভাটাকে গল্লিকে চিহ্নিত করে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। আবার আমরা ওখানেও আবার সজাগ আছি যে আপনি শুধু চিহ্নিত করবেন, বাস্তবায়ন করবেন না, তো সেই বাস্তবায়ন করার জন্য কোন ওয়ে আছে সেটা দিয়ে আমরা পরামর্শ দেই। আবার জনগণের রায় নিয়ে আমরা নিজেরা বাস্তবায়ন করতে চাই। একটা রাজনৈতিক দলের মহাসচিব আমার মনে হয় যে উদারতার পরিচয় দিয়ে এটা বলেছেন, সেটাকে একেবারে মানে পালনীয়, স্মরণীয় এভাবে ভাবার কোনো সুযোগ নেই। আপনি বলেন ভালো, আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেন, আমার তো মনে হয় যে মির্জা ফখরুল ইসলাম নিজে যেভাবে ব্যাখ্যা করতেন কিনা জানি না, হয়তো তিনি খুব খুশি হবেন যে ব্যাখ্যার একটা পথ পাওয়া গেছে। না, আমি মানে অভিভূত আপনার বক্তব্যে। যা হোক, আমরা অনেক কথা বললাম। জনাব শেখ রুবেল আলম, আমরা আবারও আপনার সঙ্গে যদি আপনি সময় দেন, আমরা ইনশাল্লাহ মিলিত হওয়ার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি আমাদের কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রুবেল আলমের ব্যাখ্যা। উনি জামাত সম্পর্কে বললেন, বিএনপির সম্ভাবনা নিয়ে কথা বললেন এবং সর্বোপরি বিএনপি যে চ্যালেঞ্জ দিতে পারে এবং এটা পছন্দও করে সে কথাটা বললেন। যে জিনিসটা আমাদের কাছে, আমার কাছে অন্তত খুব ভালো লাগলো, সেটা হলো বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল চায়। জামাতের এই উত্থানকে উনি কিন্তু ইতিবাচক হিসাবে ব্যাখ্যা করলেন। এগুলো আমার মনে হয় প্রত্যাশা করাটা কতটা যৌক্তিক এভাবে আমাকে বলেছেন। তারপর আমার প্রত্যাশা আপনারা ভালো থাকুন। দেশে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত যারা, তাদের অপমান করা, তাদের অস্তিত্ব বিনষ্ট করা, তাদেরকে যে কোনোভাবে নির্যাতন করা, এটা এখন আত্মপ্রমাদ গোনার একটা ঘটনায় সৃষ্টি হয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এবং তার সমর্থকদের কাছে। যেভাবে একজন বীর মুক্তিযোদ্ধা, 5 বারের নির্বাচিত সংসদ সদস্য, 2 বারের মন্ত্রী, অত্যন্ত নির্ঝঞ্ঝাট সজ্জন মানুষ নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে মৃত্যুর পূর্বে নির্যাতন, মৃত্যুর পরে যাতে ভালোভাবে তার জানাজাটা পর্যন্ত হতে না পারে সেজন্য যে নগ্ন কাজ সরকার করেছে সেটা আপনারা দেখেছেন। আজকে আরেকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে যে জঘন্যতম আচরণ করা হচ্ছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাকনাম চুপ্পু, তিনি নিয়মতান্ত্রিক উপায়ে, সাংবিধানিক উপায়ে নির্বাচিত দেশের রাষ্ট্রপতি। এই মহামান্য রাষ্ট্রপতিকে বিভিন্ন সময়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, চাপ সৃষ্টি করে, বঙ্গভবনের সামনে মানববন্ধন করে, জোর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে এখন সরকার নতুন আরেকটি পলিসিতে গিয়েছে। এটাকে বলা যেতে পারে প্রচণ্ডভাবে একটা হিপোক্রেসি, ভণ্ডামি। সেটা হচ্ছে তাকে অপমান করা, অপমানের মধ্য থেকে তিনি যাতে আত্মসম্মান রক্ষার্থে বিদায় হয়ে যান এমন চেষ্টা শুরু হয়েছে। তেমনি একটি ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন, তিনি কি কৌশলগত অপমান, অপদস্থ হওয়ার ভয়ে নির্বাচিত পদ থেকে সরে যাবেন? এ প্রশ্ন অনেকেই করেছেন। আসুন সেটা নিয়ে আজ আমরা কথা বলি। মহামান্য রাষ্ট্রপতি 28 সেপ্টেম্বর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেবকে একটা চিঠি লিখেছেন। সেই চিঠির কন্টেন্টসটাকে আগে আপনাদের সামনে তুলে ধরি। তিনি লিখছেন,
প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আমার দেহের উত্তাপ প্রশমন এর জন্য এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি বলেছেন, আমার দেহের উত্তাপ প্রশমন এবং আপাতত আমার স্বস্তির জন্য আমার প্রতিক্রিয়া আপনাকে অবহিত করছি। আমি বিস্মিত এবং স্তম্ভিত। তিনি উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির আসনে আসীন এবং দায়িত্ব পালনরত দেশের রাষ্ট্রপতি যেন অপদস্থ না হয়, সেজন্য কি কৌশলী পদক্ষেপ নেওয়া যেত না, তিনি প্রশ্ন করেছেন। জি, বিশ্বব্যাপী বাংলাদেশের কূটনৈতিক অফিস থেকে আমার ছবি অপসারণের ঘটনার কথা আমি উল্লেখ করছি। আমি রাষ্ট্রপতি হিসাবে সাংবিধানিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করছি। স্বাধীনতার পর হতে অদ্যাবধি যা হয়নি আমি তাও করছি। প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে আইনগত পূর্ণ সহযোগিতা করছি। সরকার আইনগতভাবে সবল অবস্থানে আছে। 5 আগস্ট হতে 8 আগস্ট 2024 তারিখ পর্যন্ত দেশের সংকটকালে আমার কার্যক্রম ও প্রণিধানযোগ্য। পরবর্তী সময়ে সরকারের উত্থাপিত সকল কার্যক্রমে আমার অবস্থান স্বতঃস্ফূর্ত এবং ইতিবাচক। তবে কেন, তিনি প্রশ্ন রেখেছেন, ছবি অপসারণের ক্ষেত্রে এরূপ দৃষ্টিকটু উদ্যোগ নেওয়া হলো? আমার পোর্ট্রেট না, বলছেন যে জিরো পোর্ট্রেট নীতি সরকার অনুসরণ করছে, তা আমার সমর্থন আছে। আমি তো আবদার করি নাই যে আমার ছবিকে দায় মুক্তি দিতে হবে। আমার ছবি অপসারণের ক্ষেত্রে এই নীতি কৌশলে বাস্তবায়ন করলে গণমাধ্যমের খোরাক হওয়া এড়ানো যেত। এক্ষেত্রে মানসিকভাবে আমার পূর্ণ সহযোগিতা থাকত। এক রাতের মধ্যে প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটি নামাবে রাষ্ট্রপতির, আমার ছবিটি অপসারিত হয়ে শুধু গণমাধ্যমের উপজীব্য নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বব্যাপী আমার সম্মান ভুলুণ্ঠিত করা হলো। মুক্তিযুদ্ধে অবদান রাখা একজন সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হলো অপমানিত। আমার কোনো অনুযোগ নাই, তবে আছে বুকভরা আর্তনাদ। মহামান্য রাষ্ট্রপতি এই চিঠিটি পররাষ্ট্র উপদেষ্টাকে পাঠিয়েছেন। তার বুক ভরা আর্তনাদ, তার হতবাক হওয়া, তার স্তম্ভিত হওয়ার ঘটনা এই সরকার ঘটিয়েছে। বিভিন্ন স্থানে মহামান্য রাষ্ট্রপতির ছবি থাকবে, এটা সাংবিধানিক বিধিবিধান। সংবিধান তো পরিবর্তিত হয়নি। হঠাৎ করে ফোন করে সারা দুনিয়ায় বাংলাদেশের হাই কমিশন সহ বিভিন্ন দপ্তর সংস্থাকে থেকে তার ছবি সরিয়ে ফেলতে বলা হলো। ক্যাবিনেটের একটা মিটিংয়ের পরে, ক্যাবিনেট নয়, উপদেষ্টা পরিষদের মিটিংয়ের পরে এই প্রশ্ন সাংবাদিকরা করার পরে তারা অস্বীকার করেছিলেন। কিন্তু বাস্তবতা, এই কাজটি করা হয়েছে। মহামান্য রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার ঘটনায় তিনি নিজে হতবাক, স্তম্ভিত এবং বিস্মিত হয়েছেন। রাষ্ট্রপতি হিসাবে নয়, দেশের একজন সচেতন নাগরিক এবং বীর মুক্তিযোদ্ধা হিসাবে তিনি অপমানিত হয়েছেন, একথা উল্লেখ করেছেন। প্রতিযোগিতামূলকভাবে মানে কে কার আগে ছবিটা নামাবে, এই নগ্ন নোংরামিটি এই সরকার করিয়েছে, অথচ তারা অস্বীকার করছে। মহামান্য রাষ্ট্রপতির এই চিঠিটি তার সাক্ষ্য বহন করে। কতটা নিচে নামতে পারে, কতটা হীনমন্যতা এই সরকারের, তার পরিচয় মিলেছে মহামান্য রাষ্ট্রপতির এই অপমানিত হওয়া, বিস্মিত হওয়া, হতবাক হওয়া, অপদস্থ হওয়া এবং তার বুকের আর্তনাদ থেকে। ওনারা ভুলে গেছেন, সংবিধানে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের রেফারেন্সের পরে তিনি তাদেরকে সংবিধান বহির্ভূতভাবে
নিয়োগ করেছেন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা। যিনি নিয়োগ করেন তিনি কিন্তু নিয়োগ বাতিলও করতে পারেন। কলমের এক খোঁচায় এই নিয়োগ বাতিল হওয়া সম্ভব, কারণ এই নিয়োগ রাষ্ট্রপতির প্রেরোগেটিভ। তার সর্বোচ্চ ক্ষমতার দ্বারা তিনি করেছেন, সংবিধানে না থাকা সত্ত্বেও। তিনি যদি সংবিধানের বিধিবিধানের আলোকে, কারণ সংবিধানের সংরক্ষক কিন্তু মহামান্য রাষ্ট্রপতি, তিনি যদি একটি চিঠি, এতটুকু না 4 লাইনের চিঠি ইস্যু করে দেন যে আমি যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম, আমি যে নিয়োগ করেছিলাম, সেই নিয়োগ আমি বাতিল করে দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি জনগণের ভোটে আসেন নাই। এই মহামান্য রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন আপনাকে দয়া করে নিয়োগ করেছেন। তার দয়ায় বসে আপনি আজকে তাকে অপমানিত করছেন, তার ছবি সরিয়ে দিতে চাচ্ছেন, সুকৌশলে নিজে তাকে অপমান করছেন। বিদেশ সফরের পরে দীর্ঘ রেওয়াজ এবং বিধান অনুসারে রাষ্ট্রপতিকে অবহিত করা, সে বিষয়টি আপনি করেন না। রাষ্ট্রপতি যাতে ঈদের জামাত পড়তে জাতীয় ঈদগাহ ময়দানে যেতে না পারে, সেজন্য ষড়যন্ত্র করেন। রাষ্ট্রপতির বঙ্গভবনের অনুষ্ঠানে যাতে কেউ না যায়, সেজন্য আপনি ব্যবস্থা নেন। আপনাকে অপসারণ কিন্তু 1 মিনিট না, 10 সেকেন্ডের বিষয়। রাষ্ট্রপতির একটি স্বাক্ষরই যথেষ্ট। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, আপনার কর্তৃপক্ষের নির্দেশ আপনার দপ্তর থেকে প্রতিপালিত হয়েছে। আপনি কি জানেন কোনো অন্যায় নির্দেশ প্রতিপালন করতে আপনি বাধ্য নন? আপনি কি জানেন আপনার নিয়োগটি মহামান্য রাষ্ট্রপতির দয়ায়, আপনার কোনো আইনগত ভিত্তি নাই? এটা কি জানেন? আপনার নিয়োগকর্তা মহামান্য রাষ্ট্রপতি এবং আপনাদের এই কথিত সরকারের প্রধান উপদেষ্টা, তিনিও মহামান্য রাষ্ট্রপতির দয়ায় নিয়োগ পেয়েছেন। আপনি কি জানেন সংবিধান সর্বোচ্চ আইন? সংবিধান অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নামে কোনো সরকার নাই। কোথাও প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা নামক কোনো পদ নেই। জানেন কিনা? আশা করি জেনে থাকার কথা। না জানলে বাংলাদেশের সংবিধানটা পড়বেন। এখনো শেখ হাসিনা আইন অনুসারে প্রধানমন্ত্রী। যে সংসদ ভেঙে দেওয়া হয়েছে, ভাঙার প্রক্রিয়া বৈধ ছিল না। সংসদ নেত্রীর লিখিত অনুরোধ ছাড়া সরকার বা রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারেন না। প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়া সরকারের কোনো নির্বাহী প্রধানের নিয়োগ হতে পারে না। সম্পূর্ণরূপে বেআইনি, সংবিধান পরিপন্থীভাবে আপনাদের অবস্থান। এই সংবিধান পরিপন্থী অবস্থান রাষ্ট্রদ্রোহিতার অপরাধ। মহামান্য রাষ্ট্রপতি হচ্ছেন একমাত্র বৈধ সাংবিধানিক রাষ্ট্রপ্রধান। মনে রাখবেন, তাকে অপমান করে, অপদস্থ করে তাড়াবার চেষ্টা করে লাভ হবে না। আপনাদের আদর্শিক পূর্বসূরীরা অর্থাৎ পাকিস্তানিরা এই মহামান্য রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনরা যুদ্ধ করে তাদের পরাজিত করে নাকে খত দিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনারা তাদের অক্সিলারি ফোর্স অর্থাৎ রাজাকার আল বদর আল শামস, তারাও সারেন্ডার করেছিল। তাদের পরাজিত করাদের একজন কিন্তু মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং তিনি ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসা বা আপনাদের মতো ভোট ছাড়া ক্ষমতায় আসা ব্যক্তি নন। সাংবিধানিক উপায়ে নির্বাচিত তিনি রাষ্ট্রপতি। এই অপমানের বদলা আপনাদের অবশ্যই পেতে হবে। আর আমরা প্রত্যাশা করব রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, এ জাতি আপনাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে,
কারণ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। আর জাতি রাষ্ট্রের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নির্বাচিত করেছি। আপনার কম্পিত হওয়ার কারণ নাই, আপনার স্তম্ভিত হওয়ার কারণ নাই। প্রয়োজন হলে আপনি সাংবিধানিক ক্ষমতা চর্চা করবেন, প্রয়োজনে এদেরকে বিদায় দেবেন। সে সময় বোধহয় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধে ধন্যবাদ আমাকে জনাব তাজ ডাকার হাশমি, জন্য। আপনাকে আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা যে আপনি সময় দিয়েছেন আমাদেরকে। জনাব তাজ হাশমি, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আপনার কাছে। জি সেটা হলো, আমরা কয়েকদিন ধরে খেয়াল করছি যে গাজার যে মানুষজন যারা আছেন, প্রায় ওখানে 20 লক্ষাধিক মানুষ ওখানে থাকেন, তাদের ভাগ্য নিয়ন্ত্রণের জন্য পশ্চিমা বিশ্বের কিছু উদ্ভট কিছু প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি, যে জি তারা 20 দফার কি দাবি দিচ্ছে না দিচ্ছে, এবং যারা এই প্রস্তাবগুলি দিচ্ছেন, যারা এই ভাগ্য নির্ধারণ করছেন, সেখানে গাজাবাসীদের কোনো ভূমিকা আছে কিনা, তাদের কি ভূমিকা, তাদের ভাগ্য নির্ধারণ করছেন ট্রাম্প, নেতানিয়াহু, এই যে ঘটনাগুলো। আবার এদিকে আমরা এটাও দেখছি যে সারা দুনিয়ার লোক আপনার ওইদিকে যাচ্ছে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা দিয়ে প্রায় কতগুলি জাহাজ নিয়ে তারা যাচ্ছে, 44টা নৌবহর জি নিয়ে যাচ্ছে, সেগুলো আবার ইসরায়েলের লোকজন আবার ক্যাপচার করেছেন। তো এই যে সাময়িক ঘটনা, আমরা এই ঘটনা নিয়ে আপনার সঙ্গে আসলে একটু কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে আপনি এই ঘটনার জন্য, আলোচনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন। তো যদি আমাদের সংক্ষেপে একটু বলতেন। জি ধন্যবাদ। দেখুন, এই ইসরায়েলের যে প্রবলেম, এটা তো গাজা তো পরে সংযোজিত হলো। আসল প্রবলেম তো হচ্ছে মধ্যপ্রাচ্যে একটা দেশ গায়েব হয়ে গেল 1948 সালে। মানে 2000 বছরের ইতিহাস দেখিয়ে ইহুদিরা বলল এটা আমাদের প্রমিস ল্যান্ড, বন ইসরায়েলের জন্য আমরা ইসরায়েল নামে এখানে একটা দেশ বানাবো। ওই ইতিহাসে আমি যাচ্ছি না, তবে এটাতে পশ্চিমা জগৎ, ব্রিটেন, ফ্রান্স, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সবচাইতে বড় ভূমিকা ছিল ব্রিটেন, যুক্তরাজ্য যেটা। তো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটা, এটা 1896 সালে থিওডর হার্জেল নামে একজন অস্ট্রিয়ান ইহুদি, উনি একটা বই লিখেছিলেন। সে বইয়ের নাম ছিল দ্য জুইশ স্টেট, দ্য জুদা স্টাট। সেই বইতে উনি আর্গুমেন্ট দিয়েছিলেন। একটা লাইন খুব ইম্পর্টেন্ট, সেখানে বলছেন প্যালেস্টাইনে যদি একটা ইসরায়েল নামে দেশ সৃষ্টি করা যায়, তাহলে সেটা হবে মধ্যপ্রাচ্যে ইউরোপের একটা ঘাঁটি। It will be a western rampart in the heart of the Middle East. এটা পশ্চিমাদের একটা ঘাঁটি হবে মধ্যপ্রাচ্যের হার্টের ভিতরে, এবং ওটাই পরিচালিত করেছে পশ্চিমাদের, যে এইখানটা যদি তাদের নিয়ন্ত্রণে নিতে পারে, সুয়েজ খাল, এদিকে ইউরোপ, এদিকে আফ্রিকা, ডান দিকে মানে একদিকে এশিয়া, 3টা মহাদেশ, এবং সুয়েজ খাল দিয়ে পূর্বের সঙ্গে পশ্চিমের যে সংযোগ, সেটা যাচ্ছে প্যালেস্টাইনের পাশ দিয়ে। সুতরাং প্যালেস্টাইন দখল করতে হবে। তো ব্রিটিশরা প্রথম মহাযুদ্ধের সময় তারা ওই যে যুদ্ধে পরাজিত হলো তুর্কি, এবং ওসমানী তুর্কি খেলাফত ছিল এই অঞ্চলে, তাদের দখলে ছিল মধ্যপ্রাচ্য। সেটা ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা, যারা যুদ্ধে বিজয়ী হলো প্রথম মহাযুদ্ধে, তারা নিজেদের ভিতরে ভাগ করে নিল। তখন জাতিপুঞ্জ নামে একটা জিনিস হয়েছিল, লিগ অফ নেশনস। তাদের সিদ্ধান্ত অনুযায়ী ঠিক করা হলো যে ব্রিটেন পাবে ইরাক আর জর্ডান আর প্যালেস্টাইন, আর ফ্রান্স পাবে লেবানন এবং সিরিয়া। মানে তেল সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলো নিয়ে নিল ব্রিটেন, আর সিরিয়া এবং লেবানন দিল ফ্রান্সকে। তো এইখানে ঢোকার পরে 1917 সালে, তখন যুদ্ধ চলছে, যুদ্ধের শেষ হওয়ার আগে আমি যে ঘটনাটা একটু ফিরে যাই। 1917 সালে প্রথম মহাযুদ্ধ চালু রাখার জন্য ব্রিটেনের পয়সা কড়ির দরকার। তারা তখন জুইশ ব্যাংকার রথচাইল্ড ফ্যামিলি কিন্তু এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের যে ব্যাংক অফ আমেরিকা, ওটাকে নিয়ন্ত্রণ করে, তাদের কাছে টাকা ধার চাইল। তারা বলল তোমাকে টাকা দেব,
আমাদের যুদ্ধের পরে তোমরা যখন প্যালেস্টাইনটা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র ইসরায়েল নামে একটা রাষ্ট্র তৈরি করে দেবে, তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রবার্ট লর্ড ব্যালফোর নভেম্বর 1917 সালে একটা ডিক্লারেশন দিলেন যে ব্রিটিশ সাম্রাজ্য, ব্রিটিশ সরকার যুদ্ধ জেতার পরে প্যালেস্টাইনে একটা ইহুদিদের জন্য একটা রাষ্ট্র তৈরি করবে। তারপরে আমি আবার সংক্ষিপ্তভাবে বলছি, যুদ্ধ শেষ হওয়ার পরে ব্রিটেন কি করলো, তাদের দেশে যে ইহুদি ছিল সেনাবাহিনীতে এবং সিভিলিয়ান, তাদেরকে এনে সেটেল করা শুরু করলো প্যালেস্টাইনে। এবং ব্রিটিশ সেনাবাহিনীতে যারা ইহুদি ছিল তারা অস্ত্র শস্ত্র, মেশিন গান, কামান, বন্দুক নিয়ে প্যালেস্টাইনে আসলো। ওইখানে আরবদের বা মুসলমানদের ওইরকম অস্ত্র শস্ত্র ছিল না, কেন ওরা ছিল তুর্কির কলোনি। সুতরাং তুরস্ক পরাজিত হয়ে চলে গেছে ওই অঞ্চল ছেড়ে। ফলে ইহুদি সৈনিকেরা ওখানে তাদের ফ্ল্যাগ উঠানো শুরু করলো, তার অস্ত্র শস্ত্র নিয়ে ক্রমান্বয়ে জায়গা দখল করলো। এবং 1948 সালে 14ই মেতে তারা যেটা করলো যে ওই তারা ইসরায়েল নামে একটা রাষ্ট্রের জন্ম দিল এবং সেখানে যুদ্ধ হলো। সেই যুদ্ধে আরবরা পরাজিত হলো এবং ইউরোপ থেকে এবং পৃথিবীর অন্যান্য জায়গা থেকে ইহুদিদের এসে জায়গাটা দখল করলো। তো গন্ডগোলটা শুরু হলো 1948 সালে। তারপরে আরবরা 1956 সালে আবার ইহুদি তাদের উপর আক্রমণ করলো ইসরায়েল, যখন ব্রিটেন যখন মিশর যখন সুয়েজ খাল জাতীয়করণ করলো 1956 সালে, তখনও ইসরায়েল হামলা করলো। এবং 1967 সালে আবার দেখা গেল আরবরা যুদ্ধ করলো এবং সে যুদ্ধে পরাজিত হয়ে জেরুজালেম থেকে শুরু করে জর্ডানের বিরাট অংশ, সিরিয়ার গোলান হাইট, মিশরের আপনার ওই সানাই পেনিনসুলা সব ইসরায়েলের কাছে হারিয়ে ফেললো। ইসরায়েল এখনো সিরিয়ার গোলান হাইট দখল করে রেখেছে এবং জেরুজালেমের পুরোটাই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। এখন এতদিন আরবরা বলছে ঠিক আছে আমরা তাহলে তোমাদেরকে থাকতে দেব, আমাদের আরবদের একটা রাষ্ট্র প্যালেস্টিনিয়ানদের একটা রাষ্ট্র তৈরি করা হবে সেখানে। জাতিসংঘ এবং পৃথিবীর বেশিরভাগ দেশ সমর্থন করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এই ব্যাপারে খুবই গয়ের রাজি। তারা চায় ইসরায়েল পুরোটাই ওখানে দখল করে থাকুক, কেননা জুইশ লবি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে চালায়। এই যে ব্যাংকার, বড় বড় টাকা পয়সা বিত্তবান মানুষ যারা আমেরিকাতে, পুরো সমস্যাটা এখন প্যালেস্টিনিয়ান এবং জিউদের সমস্যা না, এই পুরো সমস্যাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব বিশ্ব। এই তেল সমৃদ্ধ সুয়েজ খাল অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রের চাই। তারা চায় এখানে যেন রাশিয়া এবং চীন যেন আধিপত্য বিস্তার করতে না পারে। পুরোটাই হচ্ছে আমেরিকার সঙ্গে রাশিয়া এবং চীনের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটার জন্য ইসরায়েলটাকে তারা মনে করছে তাদের একটা ঘাঁটি হিসেবে থাকবে এবং এদেরকে দিয়েই আরবদেরকে নিয়ন্ত্রণ করবে। আগে এখানে আরবরা যে সোশ্যালিস্ট মুভমেন্ট ছিল, তার পিএলও ছিল, তারপরে পিএলওকে কন্টেন করার জন্য সবচেয়ে মজার ইনফরমেশন, 1987 সালে ইসরায়েল হামাসের সৃষ্টি করেছিল, গাজাতে হামাস তৈরি করলো এবং এটা হলো একটা ধর্মীয় ভাবাপন্ন একটা সংগঠন। পিএলও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ছিল সেকুলার এবং সোশ্যালিস্ট, আরব ন্যাশনালিজমে বিশ্বাস করত, মানে খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাই মিলে। আর হামাস হচ্ছে কেবল সুন্নি মুসলমানদের একটা ধর্মীয় সংগঠন। এটাকে তৈরি করলো ইসরায়েল, কিন্তু পরে দেখা গেল এটা হয়ে গেল তাদের ফ্র্যাঙ্কেনস্টাইনস মনস্টার। হামাস মানে গ্রাসরুটসের প্রেশারের ফলে তারা ইসরায়েল বিরোধী হয়ে পড়লো, ইসরায়েল তৈরি করলো, করার পরে ইসরায়েলের হাতে তারা থাকলো না 1990-এর দশক থেকে 3-4 বছরের ভেতরে। এখন সমস্যাটা ওইটাই যে ইসরায়েল চায় এখানে পূর্ণ নিয়ন্ত্রণ, মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চায়। ইসরায়েল মানে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইসরায়েল। এই যে আরবরা হেরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তির সঙ্গে, সবগুলো আরব দেশ মিলে কোনো ম্যাচ হয় না, এদের কোনো ওই রকম অস্ত্র শস্ত্র, টেকনোলজি, নিউক্লিয়ার ওয়েপন্স নাই।
ওই রকম যুদ্ধ বিমান নেই, যুদ্ধ জাহাজ নেই। সুতরাং এবং ওদের ভিতরে বিভেদ সৌদি আরবের সঙ্গে, মনে করেন মিশরের, সৌদি আরব এবং এই গালফ স্টেটগুলো, তারা মনে মনে চিরকাল ইসরায়েলপন্থী এবং মার্কিনপন্থী। বিশেষ করে ইরানে যে ইসলামিক রেভলিউশন হলো 1979 সালে, তারপরে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ইউএই, ওমান এরা সন্ত্রস্ত হয়ে পড়ল যে রাজতন্ত্র শেষ করে দিয়ে গণতন্ত্রের নামে বা জাতীয়তার নামে এখানে রাষ্ট্র তৈরি হবে, তাহলে তো রাজবংশগুলো থাকবে না। সুতরাং গোপনে গোপনে তারা সবসময় ইসরায়েলপন্থী ছিল। এবং এখন দেখেন সৌদি আরব এবং ইউএই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, এবং তারা কিন্তু এই যে এই প্যালেস্টাইনে গাজাতে যা কিছু হচ্ছে তার জন্য কোনো ওই লিপ সার্ভিস, আপনি আল জাজিরায় দেখবেন কিছু খবর টবর দেবে, কিন্তু আল জাজিরা যারা চালায় কাতার, কাতার কিন্তু ওদের পক্ষে। এবং এতটাই তারা বশংবত দাস যে কদিন আগে কাতারে ইসরায়েল হামলা করলো, সেখানে কাতার তাদের বিরুদ্ধে, মার্কিন যুক্তরাষ্ট্রও গেল না, কেউ গেল না। এবং সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ট্যাঙ্কার প্লেন, যারা ইসরায়েল হামলা বোমা ফেলে যখন চলে গেল, ওদের তেলের প্লেনে যে তেল দেয় ট্যাঙ্কার, সেগুলো কাতারের মাটি থেকে ফ্লাই করলো ব্রিটিশ এবং আমেরিকান, এবং তারা ওই ইসরায়েলের জাহাজে তেল দিয়ে আবার কাতারের ঘাঁটিতে তারা নেমে গেল। মানে ব্যাপারটা পুরোটাই একটা খুবই লজ্জার ব্যাপার, পরিতাপের ব্যাপার। মানে আত্মসম্মান বোধ থাকলে কাতার বলতো মার্কিন ঘাঁটি আমরা চাই না, তোমরা ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করেছো। ইসরায়েল যখন ইসরায়েল যুদ্ধ হচ্ছে, তখন দেখেন যে জর্ডান, সৌদি আরব এরা সবাই ইসরায়েলকে সমর্থন করছে। সুতরাং ইসরায়েল এমন একটা পরাশক্তি যাকে কোনো আরব দেশের পক্ষে হটানো সম্ভব না। এখন এখন কি, এখন তাহলে এই যে গাজাবাসীদের ভবিষ্যৎটা কি, এইবারে যে ঘটনাটা ঘটলো, এখন এদের ভবিষ্যৎটা কি দেখছেন আপনি? এই যে গত মাসের 29 তারিখে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে ওয়াশিংটন ডিসিতে একটা প্রপোজাল দিলেন, পিস প্রপোজাল, 20 দফা। সেই 20 দফার ভিতরে বললেন যে গাজাতে ইসরায়েল অধিকার করে রাখতে পারবে না, এবং গাজাবাসী যদি গাজাতে থাকতে চায় তারা থাকতে পারবে, তাদেরকে জোর করে বের করে দেয়া যাবে না, এবং এখানে বন্দি বিনিময় হবে। তবে কন্ডিশনগুলো হচ্ছে, আগে হামাস, এই 20 জন ইসরায়েলি জিম্মি আছে তাদেরকে ছেড়ে দেবে, এবং হামাসের কাছে যারা আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। তারপরে ইসরায়েল কয়েক শত প্যালেস্টিনিয়ানকে গাজায় যেতে দেবে, ছেড়ে দেবে ইত্যাদি। কিন্তু আগে করতে হবে হামাসকে। হামাস নেতা বলছেন যে 20 দফার যে প্রপোজাল, শান্তি চুক্তি, আমাদের কাছে তো কোনো কপি দেয় নেই, আমাদেরকে জিজ্ঞাসাও করে নাই। একতরফাভাবে ট্রাম্প বলছেন এটা যদি 3 দিনের ভেতরে, 72 ঘন্টার ভেতরে যদি হামাস এটা মেনে না নেয়, তাহলে এই অঞ্চলে ইসরায়েলের যা খুশি তাই করবে। ইসরায়েলের সরকার বলেছে আমরা ওই ট্রাম্পের 20 দফা মানি না, আমাদের ওটা গ্রহণ করতে হবে, বাধ্যবাধকতা নেই। কিন্তু ট্রাম্প বলছেন প্যালেস্টিনিয়ানদের, হামাসকে এটা স্বীকার করতে হবে 3 দিনের ভেতরে। এটা অসম চুক্তি এবং জোর করে চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। সুতরাং এটা দিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না। আর যেটা আপনি বললেন এই যে ফ্লোটিলা, এই যে 47টা জাহাজ নিয়ে প্রায় 500-র মতো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের শহীদুল আলম, এবং আরেকটা মেয়ে, ব্রিটিশ বাঙালি একটা মেয়ে, নামটা ভুলে যাচ্ছি, হ্যাঁ, এই দুজন ছাড়া পৃথিবীর বেশিরভাগ যারা এসছেন তারা এসছেন আপনার ইউরোপ থেকে। ইটালি এবং স্পেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কলম্বিয়া করছে, কিন্তু সৌদি আরব, কাতার, বাহরাইন, ইউএই, জর্ডান এরা এতে অংশগ্রহণ করছে না। এবং এটা একটা সিম্বলিক ব্যাপার। ওটাকে অলরেডি ইসরায়েল থামিয়ে দিয়েছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না, কাউকে মারেনি। তবে 2010 সালে তো ফ্লোটিলার কয়েকজনকে ওরা মেরে ফেলেছিল, যখন ওইরকম গাজায় আর একটা অবরোধ হয়েছিল 2010 সালে, মনে আছে? তুরস্ক ওখানে ফ্লোটিলা পাঠিয়েছিল, কয়েকজনকে ইসরায়েল হত্যা করেছিল, ঢুকতে দেয়নি। এখনো তাই। এর একটা সিম্বলিক ভ্যালু আছে, পৃথিবীর লোকজনের ভিতরে সচেতনতা হচ্ছে যে একটা কিছু ঘটছে।
গাজায় ফ্লোরিডা যাচ্ছে, সারা দুনিয়া ব্যাপী আন্দোলন হচ্ছে। তবে আপনি লক্ষ্য করে দেখবেন এই আন্দোলনগুলো বেশিরভাগ হচ্ছে পশ্চিমা দেশগুলোতে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, পর্তুগাল, তারা এবং ইসরায়েলকে যুদ্ধাপরাধী ঘোষণা করছে। তাদেরকে স্লোভানিয়ার মতো দেশ বলছে নেতানিয়াহু আসলে তাকে আমরা গ্রেপ্তার করব। কিন্তু আরব বিশ্বে বা পাকিস্তানে বা বাংলাদেশে এর কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। কেননা ইতিমধ্যেই এই চুক্তি, তথাকথিত চুক্তি ঘোষণা করলো, শান্তি প্রপোজাল, ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রাচুলেট করছেন যে খুব ভালো একটা চুক্তি আপনি শান্তি প্রস্তাব দিয়েছেন, এর ফলে এখানে শান্তি হবে, গাজার লোকজন শান্তিতে থাকতে পারবে, ইত্যাদি ইত্যাদি। কিছুদিন আগে মনে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান আর্মির প্রধান আসিম মুনিরকে ডেকে এনে খাওয়ালেন, হোয়াইট হাউসে দাওয়াত দিয়ে 2বার বোধহয় দেখা করলেন। এটা তো প্রোটোকলের ইতিহাসে এরকম নেই যে একটা দেশের রাষ্ট্রপ্রধান আরেকটা দেশের সেনাবাহিনীর প্রধানকে এনে মানে ওই রকমের ট্রিটমেন্ট দিচ্ছেন। এবং ট্রাম্পের বক্তৃতাতেও বলছে যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনা প্রধান আমাদের এই প্রস্তাবের সঙ্গে খুব সহমত পোষণ করেছে। তো পুরো ব্যাপারটা একটা পাতানো খেলা। এবং এই গাজা থেকে যদিও ট্রাম্প বলছেন গাজাবাসী থাকতে পারবে এবং 2 স্টেট ফর্মুলার কথা ট্রাম্প বলছেন এই 20 দফার ভেতরে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলছে ওর সমস্ত 2 স্টেট ফর্মুলা আমরা বিশ্বাস করি না, আমরা কোনোদিনও এই অঞ্চলের কোনো এলাকা নিয়ে প্যালেস্টিনিয়ান স্টেট হবে এটা আমরা চাই না। তারা গ্রেটার প্যালেস্টাইনে ইসরায়েলে বিশ্বাস করে। তারা সৌদি আরবের একটা বিরাট অংশ, ইরাকের প্রায় অর্ধেক, সিরিয়ার অর্ধেক, জর্ডান, লেবানন এবং প্যালেস্টাইন যেটা আছে সব নিয়ে একটা বিরাট ইসরায়েল তারা তৈরি করতে চায়। এটাই পরিকল্পনা। এখন যে ইসরায়েল আছে, গাজার কথা ভুলেই যান, ওরা মিশরের সাইনাই পেনিনসুলা, সিরিয়ার প্রায় অর্ধেক, ইরাকের অর্ধেক ধরেন, লেবানন পুরোটা, জর্ডান পুরোটা, এবং সৌদি আরব যে ইসরায়েলের দালালি করছে। সৌদি আরবের একটা বিরাট অংশ যেখানে এককালে 1500 বছর আগে, 1500 বছর আগে যেখানে ইহুদিরা থাকতো, বলতে এটাও আমাদের পুণ্যভূমি। তো এখন অবস্থা হয়েছে আরবদের ছেড়ে দে মা কেঁদে বাঁচি। গাজা উদ্ধার করবেন নাকি নাজাদ এবং রিয়াদ বাঁচাবেন, নাকি বাগদাদ বাঁচাবেন, নাকি সিরিয়া বাঁচাবেন, এই হচ্ছে এখন ব্যাপার। তাদের ডিমান্ড এত বড়, আর আমরা চাইছি একটা সেকেন্ড স্টেট, 2 স্টেট ফর্মুলা। এটা ইসরায়েল মানবে না, মার্কিন যুক্তরাষ্ট্র লিপ সার্ভিস দেবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করেন, ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামাস যদি এই প্রপোজাল মেনে না নেয়, এই প্রপোজাল যেটা উনি দিচ্ছেন তার একটা কপি তো দেবে হামাসের কাছে। কপি পর্যন্ত দেয়নি। হামাস বলছে আমরা জানি না কি প্রস্তাব, বলে প্রস্তাব যদি মেনে না নেয় তাহলে এই এলাকার রক্ষণাবেক্ষণ ইসরায়েল নেতানিয়াহু যা ইচ্ছা তাই করবে, আমরা নাক গলাবো না। ওটাই হচ্ছে 5 লাইন। ঠিক আছে, আমাদের এই বিষয়টা ডিটেল আপনি বললেন। এখানে আমি একটু সর্বশেষ যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, যে এটা নিয়ে আমাদের এখানেও কিছু কথা হচ্ছে। এই যে যখন জাতিসংঘে যখন এবার নেতানিয়াহু যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রায় 70টার মতো দেশ এখান থেকে কিন্তু ওয়াক আউট করেছে। তো আমাদের দেশের অবস্থানটা ছিল খুবই টেকনিক্যালি খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। ওনারা ওই জন্য এখানে জানি নাই, যেহেতু জান নাই, অনুপস্থিত থাকা হলো, আবার ওয়ার্কআউট করার মতো প্রয়োজন পড়লো না। এই যে আপনার মানে মানে এটা আপনার কি বলবো ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? ডক্টর ইউনূস তাদের মানুষ। ডক্টর ইউনূস IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক ছাড়া কিছু বোঝেন না, এবং উনি হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনদের অনুগ্রহ পুষ্ট এক ব্যক্তি। এবং আমি যদি যে কথাটা বলবো এখন, আপনারা হয়তো বলতে পারেন ও ডক্টর হাশমি ডক্টর ইউনূসকে হিংসা করেন। আমি তো নোবেল প্রাইজের জন্য কম্পিট করছি না, কেউ আমাকে দেবেও না। তবে হিংসার প্রশ্ন তখন আসে, শেখ হাসিনা হিংসা করতে পারে। তাকে বলা হয়েছিল যে আপনি নোবেল পাওয়ার যোগ্য, কেন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করেছেন, 10 লক্ষ রোহিঙ্গাকে থাকতে দিয়েছেন। তো আমি তো হাসিনার জায়গায় বসে নেই যে, কিন্তু ডক্টর ইউনূসের যে
শান্তি পুরস্কার, আপনি যতগুলা নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে সবগুলো রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নরওয়েতে। যেই জন্যই গ্রামীণ ফোন, তিনি এই যে টেলিনর কোম্পানি, নরওয়ের কোম্পানি থেকে ফোনের সেটগুলো আনলেন বাংলাদেশে, গ্রামীণ ফোন, এবং 14 বছর টেলিনর কোম্পানি, নরওয়ের কোম্পানি গ্রামীণ ফোনের এই সেলগুলো বিক্রি করলো, ফোনগুলো বিক্রি করলো উইদাউট পেইং এনি ডিউটি, বিনা শুল্কে। 14 বছরে তারা কয়েক বিলিয়ন ডলার বানিয়ে ফেললো। তাদের একটা ভূমিকা ছিল। আপনি দেখেন এই যে মালালা ইউসুফজাই, তারপরে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন আপনার কি নাম ওর, এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন ইসাক জি জি সালে, আনোয়ার সাদাত পেলেন। আর ওই যে যাকে একসময় টেরোরিস্ট হিসাবে ব্রিটিশরা খুঁজে বেড়াতো, ফর্মার প্রাইম মিনিস্টার, নামটা কি? আমার নামটা খেয়াল নাই, নামটা কি যেন নাম ছিল, মানে পরিচিত নাম। তারা মানে শান্তির জন্য নোবেল পুরোটাই রাজনৈতিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এটা কোনো অমর্ত্য সেনের নোবেল প্রাইজ না। সুতরাং ডক্টর ইউনূস ধরি মাছ নাছুই পানি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা কথাও বলবেন না। আপনার উদাহরণ দিই আমি, এই যে আরাকান আর্মি নামে একটা আর্মি সৃষ্টি করা হয়েছে মার্কিন আশীর্বাদ পুষ্ট, তাদের সঙ্গে সংযোগ করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং তৌহিদ এরা মিলে কি করছেন, তারা বললেন না যে একটা এগ্রিমেন্ট হবে, ট্রানজিট দেব আমরা, আরাকানের ভিতর দিয়ে আমরা মিয়ানমারে যাব। তারা চীনের বিরুদ্ধে আপনার আরাকান আর্মির পক্ষে হচ্ছেন ডক্টর ইউনূসের সরকার, এবং ডক্টর ইউনূস কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করার কোনো পলিসি নেবেন না। আমি এক কথায় বলি, এই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক। সেখানে উনি প্রায় 100 লোক নিয়ে গেলেন নিউ ইয়র্কে, সেখানে উনি সেদিন হাজির হলেন না কেন? তাকে তার ওই অ্যাসেম্বলিতে থাকা উচিত ছিল এবং জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে সবার সঙ্গে মিলে ওয়াক আউট করা উচিত ছিল যদি তার সেই সাহস থাকতো। উনি সাহসীও না, এবং তিনি ওই যে ইডিওলজিক্যালি ওই কমিটমেন্টও নাই যে এখানে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে, দাঁড়ালে তো মার্কিন যুক্তরাষ্ট্র খেপে যাবে। সুতরাং এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা ডক্টর ইউনূস করলেন, তবে এটা আমি কোনো অবাক হচ্ছি না, এটাই করার কথা। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব তাজ হাসমি, আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা আশা করবো যে আপনি আগামীতে আমাদেরকে নিশ্চয়ই নানা প্রসঙ্গে আমাকে স্মরণ করার জন্য, ডাকার জন্য অনেক ধন্যবাদ। আমি একটু চাচা ছোলা কথা বলি, আই কল এ স্পেড এ স্পেড, তো এখন আমি রেখে রেখে কথা বলি না, এই জন্য আমার একটা বদনাম, তবে আমি ওটাই আমার নেচার। তো ভালো থাকবেন। আমরা সেই মুস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। আমি প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি, যে আমাদের একটা লম্বা সফর শেষে বিশাল একটা বহর নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, জাতিসংঘে সেখানে সাধারণ পরিষদে উনি ভাষণ দিলেন এবং তারপর ফিরলেন। এর মধ্যে অনেক ঘটনাও ঘটলো, সবই আপনি দেখেছেন এবং নিয়মিত আপনি এগুলো ফলো করেন। আপনার বিবেচনা সব মিলিয়ে এখান থেকে আমাদের নেট প্রাপ্তিটা কি হলো, আসলে আমরা কি পেলাম? ধন্যবাদ। আসলে এটাই যদি প্রথম সফর হতো জাতিসংঘে, তাহলে ভাবতাম যে এটা সফল। কিন্তু এর আগের আপনি যে প্রথম সফরটা ছিল জাতিসংঘের অধিবেশন চলার সময়, দ্বিপাক্ষিক বৈঠক, এটা নাকি নজিরবিহীন। এরকম মার্কিন প্রেসিডেন্ট কারোর সাথে বসেন না, সেটা বসছে এবং জো বাইডেন নিজে বসছেন। এবার জো বাইডেন, এবার ট্রাম্প তো দূরের কথা, আমি মার্কো রুবিও বা জেডি ভান্স ভাইস প্রেসিডেন্ট কাউকেই দেখলাম না সেরকম পর্যায়ের। উনি যেসব দেশের সাথে বসছেন প্রতিনিধি, এগুলি হলো মানে মানে প্রাসঙ্গিক না। ইতালি, গ্রিস বা এগুলি এই মুহূর্তে প্রাসঙ্গিক না। হয়তো মানে সাইড লাইনে এই ধরনের দেখা সাক্ষাৎ হয়,
বাট যেটা দরকার ছিল আমেরিকার সাথে একটু বোঝাপড়া করার কারণে, আমেরিকার সাথে আমাদের বোঝাপড়ার দরকার ছিল এই কারণে যে এই মুহূর্তে কিন্তু আমরা প্রতিবেশী দেশ আমাদের অনুকূলে না, প্রতিকূলে। তো আমেরিকাই একমাত্র, মানে যত বেশি আমাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে তত বেশি একটা প্রোটেকশনের জায়গাটা নিশ্চিত হবে, বা আমেরিকাকে দিয়ে একটু ভারতকে একটু সাইজ করা বা চাপের মধ্যে রাখা যেত। সেরকম আমি কোনো কিছু দেখলাম না, জানি না ভেতরে ভেতরে কিছু হয়েছে কিনা। অন্যদিকে যদি বলেন, সফরের 57 সদস্য ছিল প্রথমবার, এবার হয়ে গেছে 104 জন। এটা আমার কাছে খুবই মানে দৃষ্টিকটু লাগলো যে এরকম বড় হবে কেন। তিনি কৃচ্ছতার একটা মডেল উপস্থাপন করতে পারতেন, খুব ছোট টিম নিয়ে তিনি গেছেন। কেন প্রেস উইং এর 5 জন সদস্য যাইতে হবে এটাও আমি পরিষ্কার না। আর একটা হলো যে 3টা রাজনৈতিক দলের 6 জন নিল কি উদ্দেশ্যে, কি বোঝাপড়া হলো? বোঝাপড়া তো আমি দেখলাম না। সেই মানে পিআর এর দাবিতে তারা তো আবার জামাত এবং সমমন্যরা কর্মসূচি দিল, তাহলে লাভটা কি হলো? সেখানে হইতে পারতো যদি এই 3টা রাজনৈতিক দলের সাথে মানে প্রতিদিন 9 দিন ছিলেন, 9 দিন যদি আলাপ আলোচনা করে একটা সমঝোতা করতে পারতেন, তাহলে নির্বাচনটা শান্তিপূর্ণ হতো। কারণ এখানে যত ফাটল ধরবে, যত অনৈক্য হবে, তত বেশি আওয়ামী লীগের পক্ষ থেকে চাপটা বাড়তে থাকবে। সেটা কাঙ্ক্ষিত না, কারণ এখন একটা নির্বাচন হওয়া দরকার। মানে সেই নির্বাচনের যে বিষয়টা, সেটা অমীমাংসিত থেকে গেল, তাহলে লাভটা কি হলো? বিমানবন্দরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, জাতিসংঘের সামনে মারপিট চললো 2 পক্ষের মধ্যে। এটা আমাদের সরকারের জন্য, দেশের জন্য কোনো দিক দিয়ে ভালো হলো না। তো অর্জনটা আমি কি ঠিক আমি বুঝতে পারতেছি না। তারপরে উনি যে সাক্ষাৎকার দিলেন, লম্বা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের মধ্যে একটা কৌশলী একটা অবস্থান ফুটে উঠলো। ভারতের সাথে সম্পর্কের কথা বলো, ভারত মানে বীরের বেশে আসুক শেখ হাসিনা, এটা চায়। এই জন্য তিনি একটা তার হতাশা ফুটে উঠলো। এটা কেন আসলো, কেন এইভাবে বলতে গেলেন আমি বুঝলাম না। তারপরে দেখেন যে আওয়ামী লীগের কার্যক্রম মানে সম্ভাবনা আছে, এক ধরনের ইঙ্গিত দিলেন। আবার তার উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশে বলতেছেন যে কোনো সম্ভাবনা নাই। তাহলে এই ধরনের মারপ্যাচটার অর্থটা কি? আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিয়ে এ করার মতন ধারণ করার ক্ষমতা এই সরকারের নেই, এবং এই পরিস্থিতিটা জানে। কিন্তু জানা সত্ত্বেও শুধু পশ্চিমাদেরকে এক ধরনের বুঝ দেওয়ার জন্য তিনি কৌশলী বক্তব্য দিলেন, যেটা স্বচ্ছতার জন্য তার স্টেজে এটা ভালো লাগলো না আর কি। তো এখানেও খুব ভালো কোনো মেসেজ দেশের মানুষ পাইলো না। বিএনপি শুধু একটাই মেসেজ পাইল যে নির্বাচনটা হবে। এই কারণে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুশির চোটে বললেন যে মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পেয়েছেন। তো এগুলি আসলে পিঠ চাপড়াচাপড়ি হলো, কিন্তু কাজের কাজ কি হইলো আসলে? মানে কেন এত বহর নিয়ে যাইতে হইলো, কি অর্জনটা হইলো সেটা কিন্তু পরিষ্কার না। এর টোটাল খরচটা কত, এটাও কিন্তু আমরা শেখ হাসিনার সময়ও আমরা জানতাম না। শেখ হাসিনার সময় কিন্তু এই সমালোচনাটাই করতাম যে তিনি ড্রিম লাইনারে ভরে ভরে নিয়ে যেতেন এখান থেকে ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন, তারপরে লন্ডন হয়ে তারপর আবার আসতেন। এই যে মানে রাজা বাদশাদের মতন চাল চলন গুলো, তো এইবারটা কিন্তু অনেকটা তাই হলো। মানে খুব ভালো। আমি মানে আপনি মোটামুটি বলতে চাচ্ছেন যে বিপুল ব্যয়ে অর্জন হচ্ছে বিশাল একটা অষ্টডিম্বর। হ্যাঁ, আর কিছু মানে আসলেই তাই, মানে এটার বাইরে আমি কোনো ইয়ে না। এবং গভর্নমেন্টের কার্যক্রমের মধ্যে খেয়াল করবেন যে একটা মনে হচ্ছে না একটা নিয়মিত গভর্নমেন্ট, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একটা মডেল তারা। কারণ বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী সুশীল সমাজ আসছে, তারা যেমন একটা মডেল সংস্কার দেখাতে চান আলী রিয়াজ, অধ্যাপক আলী রিয়াজ, তেমনি এই গভর্নমেন্টও তো তাই সুশীলদের দ্বারা গঠিত। তারাও এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যাতে পরবর্তী আমরা বলতে পারি যে এই যে ইউনূস সরকারের সময় এইটা হলো, আপনারা এখন পারতেছেন না কেন? কিন্তু আমরা এখন কি বলবো, 104 জন তো বলে যে ইউনূস সরকার যদি 104 জন নিতে পারে, আমরা 204 জন নিলে অসুবিধা নেই। তো সেটা কোনো মডেল দৃষ্টান্ত আমি পাইলাম না যেটা দিয়ে আমি খুব মানে গর্ব বোধ করবো যে দেখো শেখো ইউনূস সরকার ক্ষমতায় থাকলে কি কি হয়, কেমন ভাবে চলচালন করে। এটাই। আর দেশের পরিস্থিতি তো মানে একদিকেই মানে সেমিনার, সিম্পোজিয়াম, সাক্ষাৎ, সংস্কার বলতেছে, আর দেশে পার্বত্য চট্টগ্রামের এলোমেলো একটা অবস্থা। তো আমি মানে কোন দিক দিয়ে বলবো যে না, মানে শাসন ব্যবস্থায় খুব ভালো একটা কিছু হতে যাচ্ছে,
তারপরে নিউ ইয়র্কের ওখানে আমেরিকার সাথে মানে ভালো দেখা সাক্ষাৎ হলো, ট্রাম্পের সাথে ওই পোডিয়ামের পাশে দাঁড়ায় ছবি তুলে ওইটাকে ফোকাস করার কোনো অর্থহীন একটা মানে হাস্যকর বিষয় হয়ে গেল। মানে আমি ব্যক্তিগতভাবে হতাশ। আচ্ছা, আরেকটা বিষয়, আমি একটু দেশের রাজনীতিতে ফিরে আসি। দেশের রাজনীতিতে দুটো মেরুকরণ আমরা দেখছি। একটা হলো পিআর পদ্ধতির দাবিতে জামাত সহ বেশ কয়েকটা দল একটা আন্দোলন করছে। আবার বিপরীত দিকে বিএনপি বিএনপি যে আসলে কি করতে যাচ্ছে, কিভাবে তার রাজনীতিকে অগ্রসর করতে যাচ্ছে, সেটাও কিন্তু খুব একটা ক্লিয়ার না। আপনি কি মনে করেন যে জাতীয় রাজনীতিতে, মানে বিশেষ করে নির্বাচনের যে রাজনীতির সামনে, আমি যদি নির্বাচনটাকে ফেব্রুয়ারিতেই ধরি, সেই নির্বাচনী রাজনীতিতে কি আপনি একটু পরিবর্তন দেখছেন? যে বিএনপি যেরকম আগে অনেক উপরে ছিল, এখন কিছুটা নেমে গেছে, অথবা জামাত অগ্রসর হচ্ছে, অথবা জামাতের লিডারদের আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তারাও নানা রকম কথা বলছে, আবার তারা সরিয়ে আইন করবে কি করবে না এটা নিয়ে এক ধরনের মানে দ্বিধা বিভক্তি। এই সব মিলিয়ে জাতীয় রাজনীতি আপনি কি দেখছেন? জাতীয় রাজনীতিতে দেখছি যে জামাত বেশ কৌশলী ভাবে আগায় গেছে এবং হঠাৎ করেই ওই আওয়ামী লীগ নিষিদ্ধ, জাতীয় পার্টি নিষিদ্ধের মধ্য দিয়ে প্রতিপক্ষ সবগুলো বিলীন করে একক একটা দল হিসেবে গড়ে তোলার যে প্রচেষ্টা, সেটা খুব দৃশ্যমান। আর বিএনপির মধ্যে আগে ফেব্রুয়ারি নির্বাচন চাই বলে একটা বিরোধী দলীয় যে ইমেজটা ছিল, এখন আধা সরকারি হয়ে গেছে। তারা ইউনূসকে রক্ষা করতে হবে, রক্ষা করে নির্বাচন আদায় করতে যে তাদের সেই যে ইমেজটা মানে মানে বিদ্যমান নানান ব্যর্থতা, সেগুলি তারা আর তুলে ধরছে না। এবং তারা জামাতের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলছে, সেগুলি হলো আওয়ামী লীগ বললে মানানসই হয়, তাদের পক্ষ থেকে এটা কেন জানি মানানসই হচ্ছে না। ফলে একটা দিক হারা আমার কাছে মনে হচ্ছে, অনেকটা বিভ্রান্তকর অবস্থা। সবচেয়ে বড় খারাপ অবস্থাটা হলো যে তারেক রহমান যত দেরি করতেছে, বিএনপি আরো দৈন্য দশা ফুটে উঠতেছে এবং তৃণমূল পর্যায়ে কোনো নিয়ন্ত্রণ না থাকার কারণে এই পুরো সুযোগ সংগঠিত শক্তি হিসেবে জামাত কিন্তু যেভাবে তুলে আনছে ঘরের মধ্যে, তারা কিন্তু সেভাবে পারছে না। তো এখানে না অনেকগুলো গ্রুপ কাজ করতেছে প্রত্যেকটা অঞ্চলে, ফলে কে আসলে প্রার্থী বিএনপির কেউ জানে না। কিন্তু জামাত কিন্তু একদিকে আন্দোলন আন্দোলন খেলছে, কিন্তু তাদের কিন্তু প্রার্থী সুনির্দিষ্ট সবকিছু কিন্তু গোছানো। বিএনপির মধ্যে এই গোছানো নেই। তার মধ্যে হলো তাদের সবচেয়ে বড় নেতৃত্বের অভাব। তারেক রহমান যত পিছাচ্ছে, বিএনপি আরো পিছায় যাচ্ছে। এইটা হুট করে এসে উনি একটা জোয়ার তুলে দেবে, এইটা হতে পারে, আবার নাও হতে পারে। একটা রিস্কি গেমের মধ্যে চলে গেছে। আমি মনে করি যে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, জামাত তুলনামূলক ভাবে অনেক ভালো অবস্থায় অগ্রসর হচ্ছে। আমি একটা শেষ প্রশ্নটা করি, আপনি যদি সংক্ষেপে বলেন। সেটা হলো, এই যে পিআর পদ্ধতিতে এত হচ্ছে, নিশ্চয়ই আমার ধারণা এর মধ্যে আপনিও পিআর পদ্ধতি সম্পর্কে একটু ধারণা আপনি নিজস্ব আছে। আপনি ব্যক্তিগতভাবে পিআর পদ্ধতি নিয়ে আপনার মানে অভিমতটা কি? দেখেন, পিআর পদ্ধতি হলো, আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে একটা সংসদীয় গণতন্ত্রের জন্য সর্বোৎকৃষ্ট একটা পন্থা, যে যত সম্ভব পার্সেন্টেজের ভিত্তিতে প্রতিনিধিত্বশীল একটা সংসদ গড়ে তোলা যায়। কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ওই গণতন্ত্রের ওই মানটা অর্জন না করা পর্যন্ত পিআর পদ্ধতিটা বিপজ্জনক পদ্ধতি। এখানে এমন পদ্ধতি মানে মানে যেটা বাস্তবে দাঁড়াতে পারে, তাতে কে সরকার গঠন করবে, সরকার গঠন করলেও তার মানে স্থায়িত্ব কতদিন থাকবে, সেটা নিয়ে একটা সংশয়ের মধ্যে পড়ে যাবে। একটা শক্তিশালী সরকারি দল বা শক্তিশালী বিরোধী দল বলে কিচ্ছু থাকবে না, একটা কেনা বেচার একটা প্রতিষ্ঠানে পরিণত হবে। ফলে আমাদের এই পিআর পদ্ধতি হয়তো 20-30 বছর পর মানে খুব মানে দরকার হবে। তো পরীক্ষামূলক ভাবে এটা একটা উচ্চ কক্ষে এটা মানে চালু করা যেতে পারে, যাতে অধিক সংখ্যক রাজনৈতিক দলের প্রতিনিধিকে, সংসদীয় গণতন্ত্র যেহেতু সংসদীয় ব্যবস্থায়, সুতরাং তাদেরকে নিয়ে আসা যদি একটা মানে উইন্ডো ওপেন করা যায়, সেটা ভালো। কিন্তু কোনোভাবেই নিম্নকক্ষে না, সেটা নিম্নকক্ষে প্রচলিত যে পদ্ধতি, সেটা হওয়াটাই বাঞ্ছনীয়, অন্তত মানে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক এবং গণতান্ত্রিক কাঠামোর যে ভঙ্গুর দশা, সেটা বিবেচনা করে।